কি গরম, ভ্যাপসা গরম। হ্যাঁ, হয়তো আমি আছি স্টুডিওতে, কিন্তু ফিল করতে পারছি ছবি দেখে। বাইরে বেরোলে তো বিরাট গরম, মরীচিকা তৈরি হয়ে গেছে কলকাতার রাজপথে, মরীচিকার মতো একেবারে। এত গরম, এত ঘাম, উত্তর ভিজছে আর দক্ষিণ পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম, তার মধ্যে আর্দ্রতা অনেক বেশি, ঘামে প্যাচ প্যাচে, আর সূর্যেও একেবারে খটখটে রোদ। উত্তরে নাগাড়ে বৃষ্টির মধ্যেই হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কিন্তু সেই বিক্ষিপ্ত বৃষ্টিতে কি আর ঠান্ডা হবে, তাপমাত্রা কমবে? না, আগামী কয়েকদিনে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে এরকমই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ভয়ঙ্কর গরম, ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে। কতটা গরম লাগছে? প্রচন্ড, কি বলবো। একটু গ্লুকোজ ওয়াটার আছে, আর এই তাড়াতাড়ি মানে কাজের জায়গায় ঢুকে যাচ্ছি, বিকেল 5টার পর বেরোনো। এই আর বাঁকুড়ার অবস্থা দেখুন, বাঁকুড়ায় প্রতি বছর এরকমই থাকে, তীব্র দহন জ্বালা একেবারে। তার সঙ্গে বাঁকুড়া এই সমস্ত জায়গায় ড্রাই থাকার কথা, কিন্তু ড্রাই কি আদৌ আছে? দেবব্রত, তুমি তো বাইরে আছো, গরমে কি হাঁসফাঁস করা অবস্থা? একেবারেই দেখো, হাঁসফাঁস করা, নাভিশ্বাস উঠছে, রাস্তায় বেরোনো যাচ্ছে না, এত পরিমাণে গরম রয়েছে। সকাল থেকেই রোদ, তারপরে বেলা বাড়ার সাথে সাথে সেই তাপমাত্রা যে পৌঁছচ্ছে চরমে। এখনো পর্যন্ত বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা যেটা আপডেট পাওয়া যাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ বুঝতেই পারছো, লালমাটির এই জেলা যখন উত্তর জলে ভাসছে, ঠিক তখনই লালমাটির জেলা পুড়ছে। একদমই আর্দ্রতা জনিত চরম অস্বস্তি, জামা কাপড় ভিজে একছে, কারণ বাইরে বেরোনো তাপমাত্রা, তার সঙ্গে জামা কাপড় ভিজে ঝোল হয়ে যাচ্ছে একেবারে। কি অবস্থা সেখানকার বাসিন্দাদের, কবে পরিত্রাণ পাবে কে জানে। আমাদের এখানে বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে, তবে এখন একদম রক্তচোষা গরম, মানে ঘরে বাইরে কোথাও টেকা যাচ্ছে না, এত গরম। প্রচন্ড ঘাম হচ্ছে, শরীর খারাপ লাগছে। হ্যাঁ, তারপরে ধরুন আমার কিছু কিছু এরিয়ায় জলের অভাব, মানে কষ্ট হচ্ছে। প্রচন্ড রোদ, এত রোদ যে আর কি বলবো। বাইরে বেরানো বাচ্চা নিয়ে মানে ভীষণ রিস্ক। হ্যাঁ, একটু বৃষ্টি হলে ঠান্ডা হতো বেশ। মানে 12টা 10টা থেকেই শুরু হচ্ছে এরকম। 12টা-12টাতে তো ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা। পুরুলিয়ার ছবি দেখুন, পুরুলিয়ায় একটা গাছের ছায়াই হচ্ছে আশ্রয়। সরাসরি চলে যাব প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, কি অবস্থা এই মুহূর্তে? ঠিক বাঁকুড়ার মতো পুরুলিয়ার অবস্থাও ঠিক একই রকম, একেবারে তীব্র দহন জ্বালাতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। কবে বৃষ্টি হবে সেই অপেক্ষায় রয়েছে, এবং যেভাবে তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, এবং যেটা সকাল থেকে আমরা লক্ষ্য করছিলাম 11টার পর থেকে বাইরে থাকা যাচ্ছে না, এবং ঘরে বাইরে প্রায় একই রকম অবস্থা হয়েছে। যেভাবে গরম পড়ছে তাতে মানুষ চাইছে খুব তাড়াতাড়ি একটা বৃষ্টি হোক। বৃষ্টি ছাড়া এই তীব্র দহন জ্বালা থেকে মুক্তি নেই জেলার মানুষের। এবং একই সাথে অয়েন্দা পুরুলিয়ার ক্ষেত্রে একটা বাড়তি সমস্যা যেটা হচ্ছে জলের সমস্যা। একদিকে তীব্র দহন জ্বালা, অন্যদিকে বৃষ্টি না হলে জল নেই, নদী নালা খাল বিল কার্যত শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই গরমের মধ্যে কি আর কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে গিয়ে কলসি নিয়ে কাঁখে করে নিয়ে আসা সম্ভব? জল সমস্যা। আর ঠিক অপোজিট, উত্তর কয়েকদিন ধরে ভিজছে। উত্তরে কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, নাগাড়ে বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সিকিমের অবস্থা তো আরো খারাপ। উত্তরবঙ্গের পরিস্থিতি, উত্তরে ভারী বৃষ্টি না হলেও উত্তরে ভিজবে, উত্তর ভিজতেই থাকবে। আর এখানে একটু এক ফোঁটা জলও পড়ছে না আকাশ থেকে। 23 সালে তিস্তা রুদ্রমূর্তি ধারণ করেছিল, সেনা ছাউনিতে ধস নেমেছিল, ভেসে গিয়েছিল সেনা ছাউনি। আবার লাচেনের কাছে সেনা ছাউনিতে ধস। সিকিমের অবস্থা খারাপ থেকে খারাপ হচ্ছে, সিকিমে আবারও সেনা ছাউনিতে ধস। 3 জনের মৃত্যু, 6 জন এখনো পর্যন্ত নিখোঁজ বলে জানা যাচ্ছে। যেভাবে ফুঁসছে একাধিক পাহাড়ি নদী এবং তিস্তা, তাতে ভয়ঙ্কর বিপদ। আর
এই কয়েকদিনে এমনিতেই বিপদ দেখেছে। সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে। পার্থ, সেই 23 সালের পর আবার সেনা ছাউনিতে ধস এবং মৃত্যু সেনা জওয়ানদের। একেবারে দেখো, গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি চলছে নর্থ সিকিম জুড়ে। লাচুং কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা নর্থ সিকিম, এবং লাচুং থেকে পর্যটকদের নামিয়ে আনা লাচেনে কিন্তু এখনো বহু পর্যটক আটকে রয়েছে। আর এই লাচেন জেলার অন্তর্গতই ছোতেন বলে একটি জায়গা রয়েছে, সেখানে কিন্তু সেনা ছাউনি। আচমকায় কাল রাতে সেখানে ধস নামে এবং ধসের চাপা পড়ে এখনও পর্যন্ত যা খবর 3 জন সেনা জওয়ানের কিন্তু মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও 6 জন। স্বাভাবিকভাবে গোটা উদ্বেগ ছড়িয়ে পড়েছে সেনা জওয়ানদের মধ্যে, এবং ইতিমধ্যেই গতকাল রাতে নাগাড়ে বৃষ্টি হয়েছে এবং তাতে উদ্ধার কার্য ব্যাহত হয় গতকাল রাতে। আজ সকাল থেকে আকাশ কিছুটা পরিষ্কার হলো, উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত যা খবর সেনা সূত্রে, নিখোঁজ যে 6 জন আছে তাদের কিন্তু এখনো কোনোভাবে দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায়। উত্তর সিকিম, পূর্ব সিকিম, সিকিমের কি অবস্থা হয়, কারণ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েই যাচ্ছে। আর লাচুং এর ছবি দেখুন। এই যে আমাদের প্রতিনিধি পার্থ বলছিলেন, পর্যটকদের নামিয়ে আনা হয়েছে। মঙ্গন থেকে চুংথাং যাওয়ার রাস্তায় জট, তড়িঘড়ি শুরু রাস্তা সারাইয়ের কাজ। তার মধ্যে উত্তর সিকিম থেকে ফিদাং থেকে, উত্তর সিকিমের ফিদাং থেকে 1500 পর্যটককে নামিয়ে আনা হয়েছে। এখনো বহু পর্যটক বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন। জলের তোড়ে ফিদাংয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু। সেই ফিদাং থেকে খুব রিস্কের সঙ্গেও, ঝুঁকি হলেও নামিয়ে আনা হয়েছে পর্যটকদের। आज हम लोग बहुत खुश हुए हैं क्योंकि हम अपने घर की ओर जा रहे हैं। ड्राइवर भैया ने अचानक सा फोन किया कि आप लोग रेडी हो जाइए, और उन्होंने हमारी बहुत मदद की। ड्राइवर भैया खाना पीने के लिए कोई भी प्रॉब्लम नहीं होने दिए हैं, और कुछ लोग जो हैं हमारे रूम में हैं। बाकी हम लोग देखते हैं क्या होता है हम लोग के साथ। আর সাময়িক বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। আজকাল বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। তিস্তার জল বাড়ায় আগাম সতর্কতা। 2 দিন সাময়িকভাবে বন্ধ থাকবে। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ। পর্যটক যাত্রী সুরক্ষার জন্য সিদ্ধান্ত। 10 নম্বর জাতীয় সড়ক বারবারই তিস্তার গ্রাসে পড়ে। সেই 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল আপাতত বন্ধ। শিলিগুড়িতে আবার জলের সমস্যা, কারণ উত্তরে ব্যাপক বৃষ্টি হচ্ছে, সিকিমে নাগাড়ে বৃষ্টি হচ্ছে, তাই জল সমস্যা এখানে। একেবারে ট্যাঙ্কের সামনেই ভিড় করতে হচ্ছে, পুরসভার ট্যাঙ্কের সামনে ভিড় সাধারণ মানুষের, কারণ তিস্তার জল শোধন করেই এই জল পাওয়া যায় শিলিগুড়িতে। আরও একবার কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কি সমস্যা হচ্ছে যার জন্য জলের সমস্যা শিলিগুড়িতে? দেখো, আমরা জানি যে টানা বৃষ্টি চলছে নর্থ সিকিম জুড়ে। এই তিস্তার জলই কিন্তু শিলিগুড়ির ভরসা। গাজলডোবা থেকে তিস্তার জল আসে শিলিগুড়ি ফুলবাড়িতে ট্রিটমেন্ট প্ল্যান্টে, সেখানে পরিশোধিত হয়, এবং সেই জল সেই জল কিন্তু সরবরাহ করা হয় শিলিগুড়ির 47টি ওয়ার্ডে। এবং এই তিস্তায় ভয়াবহ বৃষ্টি হওয়ার জেরেই কিন্তু, ভয়াবহ অবস্থার জেরেই কিন্তু পলি জমছে। যে ইনটেক ওয়ালে জল স্টোর করার কথা, সেখানে পলি জমছে, এবং স্বাভাবিকভাবে সেই জল ব্যবহার করা যাচ্ছে না, যা অস্বাস্থ্যকর সেই জল। সেই সঙ্গে যে কোনো জল আসে সেটাও কিন্তু ঘোলা। স্বাভাবিকভাবে বিপাকে পড়েছে পুরসভা, এবং বৃষ্টি কমলে এই পরিস্থিতি স্বাভাবিক হবে। নিশ্চয়ই বৃষ্টি কমুক, আমরাও চাই, কারণ না হলে শিলিগুড়ির জলের সমস্যা মিটবে না। আমাদের এই জল না পাওয়াতে আমাদের রান্নার সমস্যা হচ্ছে, এমনি বাড়ির সব যাবতীয় কাজের জন্যও সমস্যা হচ্ছে, কারণ আমাদের তো ঘরের মধ্যে টাইম কলের জল দিয়েই আমাদের সারাদিনের কাজ হচ্ছে টাইম কলের জলে। খাবার জল, চান করা, বাড়ির কাজ, রান্নাবান্না সব কিছুই করি। এখন জলটা যদি না আসে আর তাহলে হয়তো আমাদের অসুবিধা হবেই। তিস্তাতে ভয়ঙ্কর একটা জলোচ্ছ্বাস হয়েছে, এবং সেখান থেকে ঘোলা জল, কাঠ ইত্যাদি সব ভেসে আসছে, এবং এই ঘোলা জল আসলে সেই জলটা সঠিকভাবে পিউরিফাই করে শহরের মানুষকে সর্বত্র দেওয়া সম্ভব হয় না। একটা নির্দিষ্ট পরিমাণে জল আমাদেরকে সরবরাহ করার জন্য প্রয়োজন হয়, সেই পরিমাণ জল আমরা পাচ্ছি না। আমাদের শহরের সহনাগরিকরা যেখান থেকে আমাদেরকে বলছেন, আমরা সেখানে আমাদের যে যথেষ্ট ট্যাঙ্ক রয়েছে পানীয় জলের, সেগুলো আমরা পাঠানোর ব্যবস্থা করছি। স্বাভাবিকভাবেই কিছু কিছু জায়গায়
জলের একটা সমস্যা, তাৎক্ষণিক সমস্যা হচ্ছে। হলফ করে বলতে পারি যে ছবি দেখাবো এখন তা দেখলে শিউরে উঠবেন। অরুণাচলের নদী পারাপার করছেন এক ব্যক্তি, কি ঝুঁকির সঙ্গে দেখুন। একেবারে যে দড়ির ওপর দিয়ে তিনি নদী পারাপারের চেষ্টা করছেন, সেই দড়ির ওপরেও জলের ধাক্কা আসছে, ফুঁসে উঠেছে নদী। অরুণাচলে শিউরে ওঠা প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার, ঝুলন্ত ব্রিজের দড়ি ধরে দেখছেন প্রবল বৃষ্টি, জলোচ্ছ্বাস ভয়ঙ্কর। অরুণাচলের আনজ জেলার ঘটনা। এটা কিরেন রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি পোস্ট করেছেন। এখানে একরকম ঝুঁকি, আর তিস্তায় দেখুন আরেক রকম ঝুঁকি নিয়ে কাঠ জোগাড় করছেন সাধারণ মানুষ। তিস্তা রুদ্রমূর্তি, সেই কাঠ ভেসে আসছে পাহাড় থেকে, আর সেইগুলো এই রেল ব্রিজ থেকে দড়ি ঝুলিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে জরিমানাও হচ্ছে, কিন্তু তারপরেও কোনো রকম কোনো বিকার নেই। ঝুঁকি নিয়ে কাঠ জোগাড় করছেন, দেখুন মাথায় কাঠের বোঝাই কাঠ, সেই কাঠ নিয়ে বিপজ্জনকভাবে সেই সেতু থেকে, ব্রিজ থেকে সরাসরি চলে যাব প্রতিনিধি শান্তনুর কাছে। শান্তনু, এই কাঠ জোগাড় করার এত কেন আগ্রহ? এগুলো কি দামি কাঠ? দেখো, অত্যন্ত উপার্জনের জন্যই কিন্তু এরা এই প্রবণতা রয়েছে। তিস্তাতে যখন কাঠ ভেসে আসে বর্ষার সময় পাহাড় থেকে, সেই সময় কিন্তু তারা কাঠ ধরে নদীর পাড়ে নিয়ে আসে। এতে ভালো টাকা উপার্জন হয় বলে স্থানীয়দের দাবি। কেউ 2 থেকে 3 মাস যে বর্ষা চলে, সেই সময় যে কাঠ সংগ্রহ করে তাতে 30 থেকে 50 হাজার টাকা করে এক একজনের মাথা পিছু কিন্তু আয় হয় বলে তাদের দাবি। প্রতি বছরই কি এরকম ভাবে ঝুঁকি নিয়ে কাঠ জোগাড় করেন বাসিন্দারা? নদীতে ঝাঁপিয়ে পড়ে, কারণ পাহাড়ে এই সময় দেখো গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে পাহাড় থেকে প্রচুর সংখ্যায় কিন্তু কাঠ ভেসে আসছে, এবং সেই কাঠ ধরার জন্যই কিন্তু এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। নদী, বিশেষ করে তিস্তা সেতু এবং রেল সেতু সংলগ্ন এলাকায় আশপাশের যে সকল মানুষজন রয়েছে, তারা আয়ের জন্যই কিন্তু তারা মূলত এই নদীতে ঝাঁপিয়ে পড়ছেন। কিন্তু এইভাবে প্রাণের ঝুঁকি নেওয়া দেখছেন কি অবস্থা, জরিমানা করা হচ্ছে, তারপরেও আপনারা এইরকম ভাবে প্রাণের ঝুঁকি নিচ্ছেন, দেখুন অবস্থা। এখানে কি কোনো রকম নিষেধাজ্ঞা রয়েছে এই লাকড়ি ভেবে তোলার? নিষেধ আছে তো, এই ব্রিজে যাওয়া আসা করাই নিষেধ। মানুষ যদি ছেলে মানুষ দেখে পুরাতালি ধাওয়া দেয়, সে তো বেআইনি। এখন তারা যদি না মানে, যেহেতু এখানকার মানুষ খুবই সাধারণ, কেউ আছে যে এই কাঠ বিক্রি করেও সংসার চলে অনেকেরই, বা জ্বালানি হিসেবে ব্যবহার করে বাড়িতে, কিন্তু এটা করা তো ঠিক নয়। কেননা প্রচুর বিপদের ঝুঁকি রয়েছে এর মধ্যে, যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এটা প্রশাসনের দেখা উচিত। ফাইন করা হয়, তিস্তা খড়ি ধরছি এর জন্য ফাইন করা হয়েছে। না কোনো উপার্জন হয় না, এটাতে রান্না করা হয়। আমাদের যে রেলের নর্থ ইস্টের যে মেন ব্রিজ, এই ব্রিজের উপর থেকে রশি দিয়ে এখানকার গ্রামবাসীরা পাহাড় থেকে যে ভেসে আসছে লাকড়ি তুলছে। এরা যেভাবে লাকড়ি নদীর থেকে তুলছে, নিজের বিপদ নিজে ডেকে আনবে, সেই জন্য আমরা আসছি ব্রিজে যারা ছিল তাদেরকে ব্রিজ থেকে সরিয়ে ফাইন করেছি। এটা যাতে পাবলিক একটু সচেতন হয়, সেই জন্যই আমরা ফাইন করলাম।